আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু পলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব অলমোস্ট সব ডিপার্টমেন্টেরই একটি কমন সাবজেক্ট অ্যাকাউন্টিং নিয়ে, যার বিষয় কোড হচ্ছে 25841। তো আজকে মূলত আমরা অ্যাকাউন্টিংয়ের জাবেদা বিষয়টি নিয়ে আলোচনা করব, জাবেদা টপিকটি নিয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে জাবেদা শেষ করে চূড়ান্ত হিসাব যে প্রশ্নের টপিকটি রয়েছে সেটিও আমরা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। জাবেদায় যাওয়ার আগে আমরা প্রথমে সাবজেক্টটি সম্পর্কে সামান্য তথ্য জেনে নেব। যেমন এই সাবজেক্টটি হচ্ছে আসলে তোমাদের 2 ক্রেডিটের একটি সাবজেক্ট, যার ফাইনালে তোমাদের প্রশ্ন মার্ক হবে 60 মার্কের ফাইনাল পরীক্ষা হবে। তো প্রথমে একটি নমুনা প্রশ্ন দেখে আসবো ইনশাল্লাহ। তো চলো প্রথমে একটি আমরা প্রশ্ন দেখে আসি। স্ক্রিনে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি 22 প্রবিধান এবং 2024 সাল, অর্থাৎ 2024 সালের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য পর্ব সমাপনী পরীক্ষার প্রশ্ন। তো এই প্রশ্নটির মানবন্ধন হচ্ছে এরূপ যে এটি হবে 60 মার্কের টোটাল এবং এর ক বিভাগে থাকবে মূলত 10টি প্রশ্ন, যার প্রতিটির মান হবে 1 করে এবং এখানে থাকবে তোমার টোটাল 10 মার্ক, অর্থাৎ 10 মার্ক এখানে থাকবে। এবং খ বিভাগে থাকবে তোমার মূলত সংক্ষিপ্ত প্রশ্ন, সেখানেও 10টি প্রশ্ন থাকবে, তবে প্রতিটি প্রশ্নের মান হবে 2 মার্ক করে এবং 10টি প্রশ্নের মোট মার্ক হচ্ছে এখানে 20 মার্ক, যেগুলো দেওয়াটা বাধ্যতামূলক। এবং তোমার গ বিভাগে মূলত 3টি প্রশ্ন থাকবে, যার মধ্যে একটি হচ্ছে তোমার জাবেদা। তোমরা প্রথমেই যেটি দেখতে পাচ্ছ অর্থাৎ 21 নম্বরের প্রশ্নটি, এটি হচ্ছে তোমার জাবেদা এবং আরও দুটো প্রশ্ন থাকবে। তার মধ্যে হচ্ছে একটি হবে তোমার নগদান বহি, যেটিকে আমি স্কিপ করতে চাচ্ছি আর কি। আমি শুধু জাবেদা এবং উদ্বৃত্ত পত্র নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। তো কেন বলতেছি কারণ, এবং 23 নম্বরে যেটি রয়েছে অর্থাৎ চূড়ান্ত হিসাব, এটি তোমার দেয়া বাধ্যতামূলক। এটি হচ্ছে তোমার 20 মার্কের, অর্থাৎ সর্বমোট 3টি প্রশ্ন থাকবে, 21, 22 এবং 23। তার মধ্যে তুমি 21 এবং 22 হতে যে কোনো একটি প্রশ্ন বেছে নিতে পারো, অর্থাৎ জাবেদা নয়তো নগদান বহি, এই দুটির একটি তুমি দিতে পারো। কিন্তু 23 নম্বর প্রশ্নটি হবে, অর্থাৎ চূড়ান্ত হিসাবের প্রশ্নটি যেটি থাকবে সেটি হচ্ছে তোমার জন্য দেয়া বাধ্যতামূলক, অর্থাৎ এটি দিতেই হবে। কাজেই আমি দুটি প্রশ্নকে বেছে নিচ্ছি, অর্থাৎ জাবেদা এবং চূড়ান্ত বহি তৈরিকরণ, এই দুটি প্রশ্ন নিয়েই আমি মূলত অ্যাকাউন্টিং সাবজেক্টটি কভার করবো ইনশাআল্লাহ। তো ততক্ষণ সাথে থাকবে ইনশাআল্লাহ আশা করছি। তো আজকের মূল টপিক হচ্ছে আমাদের জাবেদা। তো চলো আমরা প্রথমেই জেনে নিব আসলে জাবেদা কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে জাবেদার সংজ্ঞা দেখতে পাচ্ছ। তো সংজ্ঞাটি আমরা একবার পড়ে নেব। সংজ্ঞাটি হচ্ছে, আচ্ছা জাবেদা কাকে বলে বা জাবেদা কি? তো সংজ্ঞা হচ্ছে, জাবেদা হলো হিসাবের প্রাথমিক বহি, অর্থাৎ জাবেদা হচ্ছে একটি বইয়ের নাম, যেটা হচ্ছে তোমার হিসাবের প্রাথমিক বহি। আর কোনো লেনদেন, এবং মূল সংজ্ঞাটি হচ্ছে তোমার এখান থেকে, যে কোনো লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকেই জাবেদা বলে। তো এখানে আমাদের বেশ কয়েকটি কথা উঠে আসছে, সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে, এবং ডেবিট এবং ক্রেডিট দুটি কথা এসেছে, আর কি এই কথাটি এসেছে, এবং আরেকটি হচ্ছে লেনদেন। তো আমরা এখানে লেনদেন, দুতরফা দাখিলা পদ্ধতি, ডেবিট, ক্রেডিট, এই 4টি কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এগুলো তোমাদের পূর্বের যে অধ্যায়গুলো রয়েছে, মূলত জাবেদা হচ্ছে 5 অধ্যায় থেকে,
তো পূর্বের অধ্যায়গুলোতে এগুলা ভালোভাবে বলে দেওয়া আছে, তারপরও আমি আরেকবার বলতে চাচ্ছি। দেখো, লেনদেন হচ্ছে এমন ঘটনা যার ফলে যে লেনদেন হচ্ছে এক প্রকারের একটি ঘটনা। লেনদেন হচ্ছে একটা ঘটনা যার প্রভাবে বা যার ফলে ব্যবসায় বা কারবারে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে। অর্থাৎ যদি কোনো ঘটনা এমন হয় যে যে ঘটনার ফলে মানে তোমার কারবারে বা ব্যবসা প্রতিষ্ঠানে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সাধিত হয়, তাহলেই সেটাকে লেনদেন বলে। কিন্তু লেনদেন আবার সব ঘটনাই কিন্তু আবার লেনদেন নয়। যেমন কারবারে আমার নিয়োগকৃত ম্যানেজার মারা গেল, এটি কিন্তু অবশ্যই একটি ঘটনা, তবে এটি লেনদেন নয়, কেননা এখানে আর্থিক অবস্থার কোনোরূপ পরিবর্তন সাধিত হচ্ছে না। আরেকটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি তোমরা অবশ্যই জানো যে অ্যাকাউন্টিংয়ের জনক লুকা ডি পেসিওলি এটি আবিষ্কার করেছিলেন। তো দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে মানে কোনো একটি লেনদেনের দুইটি পক্ষ থাকবে, সহজভাবে বলি, দুইটা পক্ষে বিশ্লেষণ করা, অর্থাৎ একটা হচ্ছে সুবিধা গ্রহণ করবে, আরেকটি হচ্ছে সুবিধা প্রদান করবে। এবং এই সুবিধা যেটি গ্রহণ করবে সেটিকে বলা হচ্ছে তোমার ডেবিট, এবং আরেকটি যেটি সুবিধা প্রদান করবে সেটিকে বলা হচ্ছে ক্রেডিট। তো এই দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে, অর্থাৎ নির্ণয় করে তারিখের ক্রমানুসারে প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয়, এটা কিন্তু তোমার চূড়ান্ত নয়, আমরা প্রাথমিকভাবে এই জাবেদা বইতেই আমরা মূলত হিসাবগুলো লিপিবদ্ধ করে থাকি। তো প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। তো জাবেদার একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো, জাবেদার প্রশ্নগুলো মূলত এরকম হয়, এই যে তারিখের ক্রমানুসারেই মূলত এক মাসের ঘটনাবলী বা অর্থাৎ অর্থনৈতিক লেনদেনকে এখানে তুলে ধরা হয়, যার মাধ্যমে আমাদের জাবেদা বহি নির্ণয় লিপিবদ্ধ যার মাধ্যমে আমাদের জাবেদা বহিতে লিপিবদ্ধ করতে বলে, এই মানে এই লেনদেনগুলোকে জাবেদা বহিতে লিপিবদ্ধ করতে বলে। তো লিপিবদ্ধ করার পূর্বেই আমাদের বেশ কিছু বিষয় জানতে হবে। তার মধ্যে হচ্ছে বেশ তোমার আলোচিত একটি প্রশ্ন, যেটা হচ্ছে তোমার স্বর্ণসূত্র, হিসাবের স্বর্ণসূত্র নামে খ্যাত, সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করা অবশ্য। তো এই যে তোমরা ছকটা দেখতে পাচ্ছ, এটাই মূলত হিসাবের স্বর্ণসূত্রের থেকেই। তো দেখো, আমরা এখানে ছকে কি দেখতে পাচ্ছি, একদিকে দেখতে পাচ্ছি হিসাবসমূহ এবং আরেকদিকে দেখতে পাচ্ছি নিয়মাবলী বা সূত্রসমূহ। অবশ্যই তোমাদের এই যে চার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটিকে অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। আই আই রিপিট, এটিকে তোমাদের মুখস্থ করতেই হবে। ওকে, তো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, দেখো দেখি। একদিকে রয়েছে ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। দেখো, তো হিসাবসমূহ মূলত হয় তিন ধরনের, একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, আরেকটা হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। তো অব্যক্তিবাচক হিসাব মূলত হচ্ছে তোমার এই দুটোকে হিসাবকে অব্যক্তিবাচক হিসাব বলে, অর্থাৎ সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব, এই দুই ধরনের হিসাবকে মূলত তোমার অব্যক্তিবাচক হিসাব বলা হয়ে থাকে। ওকে, রিমাইন্ড। ওকে, তো দেখো, এই ব্যক্তিবাচক হিসাবের সময় তুমি কোন পক্ষকে ডেবিট করবা আর কোন পক্ষকে ক্রেডিট করবা। ডেবিট কি, যেটি সুবিধা গ্রহণ করে, আর ক্রেডিট কি, যেটি সুবিধা প্রদান করে। তো ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে তোমার সুবিধা গ্রহণকারী এটি হবে তোমার ডেবিট পক্ষ, এবং সুবিধা যে প্রদানকারী সেটি হবে ক্রেডিট পক্ষ। প্রথমেই তোমাদের এগুলো একটু এলোমেলো লাগতে পারে, এটা অত্যন্ত স্বাভাবিক। তবে আশা করছি ক্লাসটি সম্পূর্ণ দেখলে আমি এটির আরও একটি পার্ট দেব। এই পার্টে মূলত বেসিকটা আলোচনা করব জাবেদার, এবং পরবর্তীতে আমরা একটা বা দুইটা ম্যাথ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো দেখো, আশা করছি তোমরা সাথে থাকবে ইনশাল্লাহ। তো ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে সুবিধা গ্রহণকারী ডেবিট এবং সুবিধা প্রদানকারী হচ্ছে ক্রেডিট। আর সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে সেটি হবে তোমার ডেবিট পক্ষ, এবং সম্পত্তি যদি হ্রাস পায় তাহলে সেটি হবে ক্রেডিট পক্ষ। ওকে, আর নামিক হিসাব, এই নামিক হিসাবকে তোমার আরেক ধরনের হিসাব বলা যায়, সেটি হচ্ছে আয় ব্যয় হিসাব। তো নামিক হিসাবের ক্ষেত্রে তোমার ব্যয়ও যদি লোকসান হয় তাহলে সেটি হবে ডেবিট পক্ষ, আর আয় অথবা যদি লাভ হয় তাহলে সেটিকে আমরা ধরবো ক্রেডিট পক্ষ। এবং এখানে তোমাদের মুখস্থ এগুলো রাখতেই হবে, কারণ এগুলো বারবারই তোমাদের ব্যবহার করতে হবে জাবেদার হিসাবের বহি তৈরিতে। সেগুলো হচ্ছে এই যে মূলধন হিসাব, দায় হিসাব সবসময় ক্রেডিট হয়, এখানে একটু কমা হবে। মূলধন হিসাব, দায় হিসাব সবসময় কি হবে, ক্রেডিট হবে।
এটা কিন্তু তোমার অবশ্যই একটা করে ক্রয় পণ্য বিক্রয় এগুলো কিন্তু থাকবেই, হ্যাঁ, জাবেদা বহিতে। আবার ক্রয় হিসাব সবসময় কি হবে, ডেবিট, এবং বিক্রয় হিসাব হবে তোমার ক্রেডিট। অর্থাৎ আমরা দুই তরফা যখন বিশ্লেষণ করব, অর্থাৎ এক পক্ষকে ডেবিট এবং ক্রেডিট করব, তখন যতগুলো ক্রয় হবে, ক্রয়ের হিসাব যতগুলো থাকবে সেগুলো সবসময় আমাদের হবে ডেবিট, এবং বিক্রয় যেগুলো হবে ওগুলো হবে ক্রেডিট, আর উত্তোলন হিসাব সবসময় হবে ডেবিট। ওকে, তো এখন আমরা বেশ কিছু লেনদেনের ক্ষেত্রে আমরা কোন গুলোকে ডেবিট ধরবো এবং কোনগুলোকে ক্রেডিট ধরবো এবং কিভাবে আমরা সেগুলোকে দুতরফায় বিশ্লেষণ করব, সেটি আমরা জেনে নেব। বেশি না, বেশ কিছু আছে অবশ্য, অতটাও বেশি লিখিনি এখানে, তোমাদের বইয়ে অনেকগুলোই আছে, তবে সর্বাধিক ব্যবহৃত হচ্ছে এগুলো। ওকে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে অগ্রণী ব্যাংকে হিসাব খোলা হলো 3,000 টাকা। তো এক্ষেত্রে আমরা দুতরফা দেখলে কিভাবে বিশ্লেষণ করব, আমরা প্রথমটি হবে, দেখো ডেবিট কিন্তু তোমার সবসময় ওপরের দিক রাখতে হবে এবং ক্রেডিট সবসময় নিচের দিকে রাখতে হবে। ওকে, একটা প্রশ্নের সমাধান করতে গেলে অবশ্যই এটা ক্লারিফাই করা যাবে। তো দেখো অগ্রণী ব্যাংকে হিসাব খোলা হলো 3,000 টাকা। দেখি ব্যাংকের সাপেক্ষে সম্পত্তির কি তার বৃদ্ধি পেয়েছে কিনা। অবশ্যই এখানে তার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এবং নগদান হিসাব আমার ক্ষেত্রে কি হচ্ছে, দেখি আমি ব্যাংকে টাকা দিয়ে দিচ্ছি, অর্থাৎ নগদে তাকে টাকা দিচ্ছি, আমার ক্ষেত্রে কি হচ্ছে, কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে। তাহলে ব্যাংক হিসাব কি হচ্ছে, ডেবিট, এবং আমার ক্ষেত্রে যেহেতু হ্রাস পাচ্ছে আমার সাপেক্ষে, তাহলে সেটি হচ্ছে কি, ক্রেডিট। ওকে, অ্যান্ড দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি পণ্য ক্রয় করা হলো 2,000 টাকা। আমি কি বলেছি, দেখো ক্রয় হিসাবের ক্ষেত্রে ক্রয় হিসাব সবসময় ডেবিট। তুমি প্রথমেই লিখে দেবা চোখ বন্ধ করে যে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। দেখো এভাবে লেখা থাকলে মূলত আমরা নগদ টাকা দিয়েই পণ্যটা ক্রয় করি, আর যেহেতু আমরা টাকাটা দিয়ে দিই, তাহলে তার সাপেক্ষে আমরা লিখতে পারি নগদান হিসাব ক্রেডিট। আবার দেখো আরেকভাবে কিন্তু আমরা পণ্য ক্রয় করতে পারি, প্রথমেই বলা উচিত ছিল এটা। দেখো আমরা পণ্য কিন্তু 3ভাবে ক্রয় করতে পারি। একটা হচ্ছে আমরা নগদে পণ্য ক্রয় করতে পারি, অথবা বাকিতে পণ্য ক্রয় করতে পারি, এবং তৃতীয়ত হচ্ছে আমরা চেকের মাধ্যমে, অর্থাৎ ব্যাংক লেনদেনের মাধ্যমেই আমরা পণ্য ক্রয় করতে কিন্তু পারি। তো দেখো আমরা নগদে যদি পণ্য ক্রয় করি তাহলে ক্রয় হিসাব হয় ডেবিট, নগদান হিসাব হয় কি, ক্রেডিট। আবার যদি ব্যাংক চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো 2,500 টাকা, তো সেই ক্ষেত্রে দেখো ক্রয় হিসাব যেহেতু আমরা কিনেছি, তো ক্রয় হিসাব সেটি হবে কি, ক্রয় হিসাব অলওয়েজ ডেবিট হবে। দেখো সহজ লাগছে না? এবং ব্যাংক হিসাব, দেখো এখন কিন্তু নগদান নয়, আমরা কি নগদে টাকা দিয়েছি না, তাকে চেক দিয়েছি। আমরা কি দিয়েছি, চেক। তো চেকটা সে কোথায় থেকে ভাঙাবে, অবশ্যই ব্যাংক থেকে। তো ব্যাংক হিসাব হবে কি, ক্রেডিট, কেননা ব্যাংকের থেকে কিন্তু টাকা হ্রাস পাচ্ছে, ব্যাংক তাকে টাকা দেওয়ার পর ব্যাংকের সাপেক্ষে কিন্তু টাকাটা হ্রাস পেল, অর্থাৎ তার সম্পদ কিন্তু হ্রাস পেল, তাই সেটি হবে কি, ক্রেডিট। ওকে, আরেকভাবে আমরা পণ্য ক্রয় করতে পারি, সেটা হচ্ছে বাকিতে। তো দেখো বাকিতে পণ্য ক্রয় সেটি সরাসরি লেখা থাকতে পারে যে বাকিতে পণ্য ক্রয় করা হলো এত টাকা, অথবা সর্বাধিক যেটি আসে সেটি হচ্ছে তোমার এভাবে লেখা থাকে যে মিস্টার হাবিব, মিস্টার শাফিন, মিস্টার রফিক, এভাবে মানে কোনো ব্যক্তির নাম যদি দেওয়া থাকে তাহলেও কিন্তু তোমার ওই পণ্যটা যে ক্রয় যদি করা লেখা থাকে, অর্থাৎ দেখো উদাহরণটি আমরা আগে দেখি যে মিস্টার হাবিবের থেকে পণ্য ক্রয় করা হলো 2,500 টাকা। এখানে ক্রয় হিসাব কি, আমরা তো বলেছি আগেই যে ক্রয় হিসাব অলওয়েজ কী হবে, ডেবিট হবে। তো ক্রয় হিসাবকে আগে ডেবিট করে নিলাম, দেন দেখো এটা কি, মিস্টার হাবিব থেকে পণ্য ক্রয় করা হয়। আমি কি বললাম, যদি নাম উল্লেখ থাকে, দেখো এই যে নোট, এটি অবশ্যই তোমরা নোট করে নেবা, যদি নাম উল্লেখ করা থাকে তাহলে সেটা বাকির হিসাব। ওকে, আবার বলছি, যদি নাম উল্লেখ করা থাকে ক্রয় অথবা বিক্রয়, তাহলে সেটি হচ্ছে তোমার বাকির হিসাব। ঠিক আছে, তো এখানে নাম উল্লেখ করা আছে মিস্টার হাবিব, যেহেতু নাম উল্লেখ করা আছে তাহলে এটা অবশ্যই বাকিতে পণ্যটা তার থেকে ক্রয় করা হয়েছে। তো যেহেতু আমরা ক্রয় হিসাব ডেবিট করলাম, এখন টাকা তো আমি দিতে হবে, অর্থাৎ প্রদেয় হিসাব।
কি এখানে নামটা উল্লেখ করে দিবা, যেটা নাম দেওয়া থাকবে সেটা হচ্ছে মিস্টার হাবিব। তাকে যে টাকা দিতে হবে, দিতেই তো হবে তাই না, সেটা হবে তাহলে কি, এক পক্ষ যদি ডেবিট হয় তাহলে অপর পক্ষ আলটিমেটলি কি ক্রেডিট। এটি কিন্তু তোমার পরীক্ষায় বা অন্যান্য প্রশ্নগুলায় তোমরা যখন সলভ করবে অবশ্যই এটি কিন্তু সর্বাধিক ব্যবহৃত, এবং এটি থাকেই আর কি, যে বাকির হিসাবটা এটি আসেই, সেটা ক্রয়ের ক্ষেত্রে হোক অথবা বিক্রয়ের ক্ষেত্রে হোক। আর আবার দেখো, এখন এতক্ষণ আমরা এতক্ষণ আমরা পণ্য ক্রয় দেখলাম, এখন আমরা পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আসি। দেখো, বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু তিনভাবে আমরা বিক্রয় করতে পারি পণ্য। সেটি হচ্ছে নগদে বিক্রয় করতে পারি, অথবা চেকের মাধ্যমে আমরা পণ্য বিক্রয় করতে পারি, অথবা বাকিতে পণ্য বিক্রয় করতে পারি, তাই না? তো দেখো, যদি আমরা নগদে পণ্য বিক্রয় করি তাহলে কি হবে? তো দেখো, নগদে পণ্য বিক্রয় করলে মূলত এভাবেই লেখা থাকবে যে পণ্য বিক্রয় করা হলো 2000 টাকা। তো পণ্য বিক্রয় করা হলো, আমি কি বলেছি, ক্রয় হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব অলওয়েজ কি হবে, ক্রেডিট। তো বিক্রয় হিসাব তো অলওয়েজ ক্রেডিটে হবে। তাহলে এই যে বিক্রয় হিসাবটি আর নিচেই তো হবে তোমার ক্রেডিট, যেহেতু নিচে হয়, তো বিক্রয় হিসাব ক্রেডিট এবং ওপরে আমাদের কি থাকবে, আর ডেবিট হিসাব থাকবে। ডেবিট হিসাবটা কি হবে দেখো দেখি, বিক্রয় করা হলো, অর্থাৎ বিক্রয় করার পরে আমরা কিন্তু নগদে একটা টাকা পাচ্ছি তা থেকে, তাই না? গ্রাহকের থেকে আমরা কিন্তু একটা টাকা পাচ্ছি নগদে, তো ওটা হচ্ছে নগদান হিসাব। নগদে টাকা দেই বা নগদে টাকা নিই, দুইটাই হচ্ছে তোমার নগদান হিসাব। তো কখন ক্রেডিট হবে কখন ডেবিট হবে এটা তোমার বুঝতে হবে আর কি। তো দেখো, যদি বিক্রয় হিসাব ক্রেডিট হয়, আমরা জানি তো, আমরা এই নোটে তো আমরা দেখেছি আগেই পূর্বেই যে ক্রয় হিসাব সবসময় ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তো যদি আমাদের বিক্রয় হিসাব ক্রেডিট হয় তাহলে নগদান হিসাব কী হবে, তোমার ডেবিট হবে আলটিমেটলি। এতটুকু আমরা তো বুঝেছি, তাই না? বুঝেছ না? কি সহজ লাগে না? অ্যান্ড এবার আমরা আসি, যদি আমরা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করি তাহলে কি হবে। দেখো, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো 2500 টাকা, অর্থাৎ 2500 টাকার পণ্য আমরা চেকের মাধ্যমে বিক্রয় করেছি। তো কি হবে, বিক্রয় হিসাব কি, অলওয়েজ ক্রেডিট। এবং যেহেতু এবার এটা চেকের মাধ্যমে, দেখো যখন চেকের কথাটা আসবে তখন কিন্তু আমরা ব্যাংকে চলে যাব, ঠিক আছে? কারণ ব্যাংকে গিয়েই তো আমাদের চেকের টাকাটা উত্তোলন করে নিয়ে আসতে হবে, তাই না? তো ব্যাংক হিসাব কি হবে, ব্যাংক হিসাব হবে তোমার ডেবিট। যেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে তাহলে আর অপোজিটটা কি, ব্যাংক হিসাব তখন কি হবে, ক্রেডিট, ডেবিট হবে আলটিমেটলি, তাই তো? তো এবার আমরা দেখি, মিস্টার হাবিবের নিকট পণ্য বিক্রয় করা হলো 2500 টাকা। তো দেখো, মিস্টার হাবিবের নিকট এখানে একটি নাম উল্লেখ করা আছে, তাই কি না? যদি নাম উল্লেখ করা থাকে তাহলে কি হবে, দেখো, নাম উল্লেখ করা থাকলে সেটা বাকির হিসাব। আগেও বলেছি ক্রয় হিসাবের ক্ষেত্রে অ্যান্ড বিক্রয় হিসাবের ক্ষেত্রেও তাই বলছি, যে নাম উল্লেখ করা থাকলে সেটি হবে কি, বাকির হিসাব। তো যদি বাকির হয় তাহলে কি, দেখো পণ্যটি সে আমার কাছে ক্রয় করেছে বাকিতে, টাকা কিন্তু দেয় নাই, তার মানে কি আমি তার কাছে পাবো, ওটা হবে কি, প্রাপ্য। আর বিক্রয় হিসাব তো আগেই আমরা জানি যে বিক্রয় হিসাব অলওয়েজ কি, ক্রেডিট। তো অপোজিটটা কি হবে, ডেবিট কি হবে, প্রাপ্য হিসাব। কারণ আমি তো তার কাছ থেকে পাবো, কার কাছ থেকে পাবো, মিস্টার হাবিবের থেকে পাবো, যেহেতু তার নামটা এখানে উল্লেখ করে দিতে হবে, সেটি হবে কি, ডেবিট। এখন আমরা আরও অন্যান্য যে লেনদেনগুলো আছে ওগুলো দেখবো, ওকে? তো চলো দেখো, ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো 500 টাকা। এবার তো একটু কঠিনে আসলাম মনে হচ্ছে, তাই না? আদতেও না। দেখো, ক্রয়কৃত পণ্য কিন্তু ফেরত আসতেই পারে, ক্রয়কৃত পণ্য আমরা কিন্তু ফেরত দিতেই পারি, আমাদের প্রয়োজন বোধ যদি আমরা না করি, কিংবা যদি মনে করি যে না এটা আমার দরকার নেই, তাহলে আমরা ফেরত দেব, তো ফেরত দিতেই পারি তো, তাই না? তো আমরা যে পণ্য ক্রয় করছি সেটি মনে করো ফেরত দিলাম, 500 টাকার পণ্য আমরা ফেরত দিয়ে আসলাম, তাহলে কি হবে বলো তো? আর তাকে যদি আমি ফেরত দিই তাহলে সে নগদে আমাকে কিছু টাকা ফেরত দেবে না? অবশ্যই সে 500 টাকার পণ্য আমি তাকে দিয়ে দিলাম, সে আমাকে অবশ্যই 500 টাকা ফেরত দিতে বাধ্য থাকিবে। তারপর কি হবে, তাহলে সেই হিসাবটাকে আমরা কি বলতে পারি, নগদে তো আমরা টাকা পেলাম, সেটাকে আমরা নগদান হিসাব ধরলাম। এবং এই যে পণ্য যে ফেরত দেওয়া হলো, এটি আমরা ক্রয় করেই তো ফেরত দিয়েছি, তাই না? তো সেটি হবে তোমার মূলত ক্রয় ফেরত হিসাব। দেখো, ক্রয় হিসাব হচ্ছে তোমার ডেবিট, তাহলে ক্রয় ফেরত এটি হচ্ছে তার কি, অপোজিট বা উল্টা, তাই না? তাহলে ক্রয় যদি সবসময় ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত সবসময় কি হবে, ক্রেডিট হবে। ওকে, রিমাইন্ডেড। ওকে, তো দেখো, ক্রয় ফেরত হিসাব হবে ক্রেডিট এবং নগদান হিসাব হবে তখন ডেবিট।
দেখো ক্রয় কিন্তু ডেবিট হয় অলওয়েজ, কিন্তু ক্রয় ফেরত অর্থাৎ এটা হচ্ছে ক্রয়ের উল্টা। তো ক্রয়ের উল্টাটা কি হবে? ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত হবে ক্রেডিট। এটা মনে রাখবা, ওকে? এরকম কিন্তু থাকে। অ্যান্ড এবার যদি আমরা দেখি যে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো 500 টাকা, মানে আমি পণ্য বিক্রয় করেছি, এখন কাস্টমার তো পণ্য ফেরত নিয়ে আসতেই পারে, তার প্রয়োজন বোধ না হলে আমি যেমন প্রয়োজন বোধ করছি ফেরত দেওয়ার, সেও তো প্রয়োজন বোধ করতে পারে ফেরত দিতে, তাই না? তো সে যদি আমার কাছে পণ্য ফেরত নিয়ে আসে যেটা আমি তার কাছে বিক্রয় করেছিলাম, তাহলে সেটি কি হবে? বিক্রয় ফেরত হবে না? অর্থাৎ আমি তার কাছে পণ্যটা বিক্রয় করে দিয়েছিলাম, কিন্তু ওটা আবার ফেরত আসলো, অর্থাৎ সেটি কি হলো আমার কাছে? সেটা হলো বিক্রয় ফেরত। আর যদি বিক্রয় যদি তোমার ক্রেডিট হয় অলওয়েজ, তাহলে বিক্রয় ফেরত কি এর উল্টা না? অ্যান্ড বিক্রয় ফেরত তাহলে কি হবে? বিক্রয় ফেরত হবে তোমার ডেবিট। এবং নগদে তাকে তো আমি কিছু টাকা দেবো, আই মিন যত টাকার পণ্য নিয়ে আসলো, এই যেমন 500 টাকার পণ্য নিয়ে আসছিলো, আমি যদি তাকে নগদে 500 টাকা দিতে বাধ্য থাকবো, তাই না? তো নগদে আমি তাকে কিছু টাকা দিলাম, সেটা হচ্ছে কি নগদান হিসাব। তো নগদান হিসাব কি হবে? আলটিমেটলি ক্রেডিট হবে, ওকে? আশা করছি তোমরা এতক্ষণ পর্যন্ত বুঝেছো। অ্যান্ড আর বেশি নেই অবশ্য, ভয় পাওয়ার কিছু নেই। সহজ লাগছে না? আশা করছি সহজে লাগছে তোমাদের কাছে। অ্যান্ড 2-3 বার এগুলো লেখা এবং পড়ার মাধ্যমে অবশ্যই এটা তোমাদের সর্বোপরি আয়ত্তে এসে যাবে ইনশাআল্লাহ। তো আমি আশা করব তোমরা এগুলো প্র্যাকটিস করবা, তাহলে জাবেদা অত্যন্ত সহজ এবং সহজ তোমাদের নিকটও হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো, আরেকটি আমরা লেনদেন দেখব, সেটি হচ্ছে কর্মচারীর বেতন প্রদান করা হলো। এগুলো মুখস্থ রাখবা, হ্যাঁ? যে বেতন হিসাব অলওয়েজ কী হবে? বেতন হিসাব অলওয়েজ ডেবিট। এবং এই যে কুঋণের বিষয়টা, এটা তোমার 3 স্টার মার্ক করো, এটা প্রতিটাতেই মানে থাকেই আর কি। কুঋণ এটা অবশ্যই অত্যন্ত ইম্পর্টেন্ট একটি লেনদেন, এটা তোমার থাকবেই। তো এটাতে পরে আসছে, আগে কর্মচারীর বেতন প্রদান করা হলো কত? 20,000 টাকা। তো কর্মচারী বেতন, বেতন হিসাব অলওয়েজ কী হবে? ডেবিট হবে। এবং নগদান হিসাব কী হবে? ক্রেডিট হবে। দেখো নগদে আমার কাছ থেকে কিন্তু টাকা চলে যাচ্ছে, আই মিন হ্রাস পাচ্ছে, তাহলে হ্রাস পেলে কী হবে? সেটি হ্রাস পেলে অবশ্যই সেটি হবে আমাদের ক্রেডিট হিসাব, এবং তার বেতন হিসাবটি তখন কী হবে? ডেবিট হিসাব, রাইট? তো এবার দেখো, আমরা কুঋণ বা অনাদায়ী পাওনা ধার্য করা হলো 500 টাকা, এই হিসাবটি দেখবো। হ্যাঁ, সরি। তো কুঋণ এবং অনাদায়ী পাওনা, এটি বলতে কি বোঝায়? দেখো এই পাওনা এবং দেনা নিয়ে কিন্তু আমাদের স্টুডেন্টদের মধ্যে একটু ঝামেলা বাঁধে। দেখো পাওনাটা হচ্ছে আমি পাবো, এবং দেনাটা হচ্ছে আমাকে দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু একটু মানে মাথায় রাখবা, এটাতেই তোমরা বেশিরভাগ সময় ঝামেলাটা বাঁধাবা আমি নিশ্চিত। অ্যান্ড এই অনাদায়ী পাওনা অর্থাৎ যেই টাকাটা আমি কারো কাছ থেকে পাই, সেটি হচ্ছে অনাদায়ী থেকে গেল, অর্থাৎ অর্থাৎ সেই টাকাটা আমার মারা গেছে আর কি। ওই টাকা ওই টাকাটা আর ফেরত পাওয়ার কোনো চান্স নেই। আই মিন সেই টাকাটা আমি যাকে দিয়েছি বা যার কাছে পণ্য কোনো বিক্রয় করেছি, সে ওই পণ্যের টাকা আর দেবে না। আই মিন ওই টাকাটা মারা গেছে, ও মেরে দিয়েছে ওটা, এরকম একটা অবস্থা। তো সেটাকে আমরা অনাদায়ী পাওনা বা কুঋণ হিসাবেও আখ্যায়িত করতে পারি। হ্যাঁ, এটা বেশিরভাগ ক্ষেত্রে তোমার অনাদায়ী পাওনা থাকে, তবে মাঝে মধ্যে কুঋণও বলে থাকে। তো কুঋণ এবং অনাদায়ী পাওনা এই দুটোর মাঝে আসলে কোনো পার্থক্য নেই, দুটোই একই। যদি কুঋণ দেওয়া থাকে এবং অনাদায়ী পাওনা থাকে, তাহলে তোমরা সেই ক্ষেত্রে একইভাবে হিসাব করতে পারবা, ওকে? তো দেখো, সেটি দেখো দেখি। তো সেই ক্ষেত্রে আমার কুঋণ বা অনাদায়ী পাওনা হিসাবটি অলওয়েজ হবে কি? ডেবিট হবে। এবং আমি যে টাকাটা পাবো ওটি হবে ক্রেডিট, কেননা ওটা হ্রাস হয়ে যাবে, ওটা আর পাওয়ার কোনো চান্স নাই। অ্যান্ড সেই অনাদায়ী পাওনা বা কুঋণ হিসাবটা হবে ডেবিট এবং প্রাপ্য হিসাবটা হবে ক্রেডিট, ওকে? এবং আরেকটি এখন আমরা লেনদেন দেখবো। দেখো এটিও ইম্পর্টেন্ট, তবে এটাকে আমি 2 স্টার বলবো। দেখো, আসবাবপত্র বা যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো 1,000 টাকা। আসবাবপত্র বা যন্ত্রপাতির অবচয়, এই যে অবচয় কথাটা, এটির মানে বোঝো? দেখো, সাপোজ তোমার মনে করো কি একটা ক্যালকুলেটর তুমি কিনেছো, এটা তোমার সম্পত্তি না? হুম, সম্পত্তি। এখন তুমি 1 বছর পর যদি ক্যালকুলেটরটি বিক্রি করতে চাও, হোপফুলি তুমি 2,000 টাকা দিয়ে ক্যালকুলেটরটি কিনেছো, কিন্তু যখন তুমি 1 বছর পর বিক্রয় করতে যাবা,
তখন তুমি দেখবা যে 2000 টাকা কিন্তু তুমি আর পাচ্ছ না। তখন তুমি হয় সেটি 1500 বা 1200 এরকম দামে তুমি ওটি বিক্রয় করতে পারো। কিন্তু বাকি টাকাটা তাহলে কি গেল বলো তো? এই যে বাকি টাকাটা যে আমি আর পাচ্ছি না ওই ক্যালকুলেটর থেকে, এটাই মূলত হচ্ছে আমার সম্পদের অপচয়, অবচয়। ওকে? তো আসবাবপত্রের ক্ষেত্রেও তাই হয় এবং যন্ত্রপাতির ক্ষেত্রেও আমাদের অবচয় হয়, অর্থাৎ ওটি কমে যায় আর কি, ওর মূল্যটা কমে যায় এবং যেটিকে আমরা অবচয় বলে থাকি। তো আসবাবপত্র বা যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো 1000 টাকা। এরূপ যদি হিসাব দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমার অবচয় হিসাব অলওয়েজ কী হবে? ডেবিট হবে এবং আসবাবপত্রের হিসাবটি হবে ক্রেডিট। ওকে? নেক্সটে এখন আমরা যাব। দেখো, কারবার হতে উত্তোলন করা হলো 4000 টাকা। আমি কি বলেছিলাম প্রথম দিকেই? কিন্তু আমি বলেছি উত্তোলন হিসাব অলওয়েজ কি? উত্তোলন হিসাব অলওয়েজ হবে ডেবিট এবং নগদান হিসাব হবে ক্রেডিট। ওকে? অ্যান্ড ব্যাংক হতে এটি শেষ। অ্যান্ড ব্যাংক হতে উত্তোলন করা হলো 4000 টাকা। এবার দেখো, এখন কিন্তু তুমি ব্যাংক হতে যদি উত্তোলন করে থাকো তাহলে ব্যাংকের সাপেক্ষে সেটি কি হ্রাস পাবে না? টাকাটা তুমি যে রাখছো সেটি যদি তুমি তুলে নাও তাহলে সেখানে ব্যাংকের সাপেক্ষে কিন্তু সেটি হ্রাস পাবে। তাহলে কি হবে? সেটি ক্রেডিট। এবং নগদে যে তুমি টাকা পেলে অর্থাৎ নগদে তোমার কাছে টাকা বৃদ্ধি পেয়ে গেল, তাহলে সেটিকে আমরা কি বলবো তখন? অবশ্যই ডেবিট বলবো, তাই তো? আশা করি এটিও বুঝেছো। অ্যান্ড ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ হচ্ছে 200 টাকা। ওকে? এরকম যদি হিসাব দেওয়া থাকে তাহলে তোমার একটি হবে ব্যাংক চার্জ হিসাব, আরেকটি হচ্ছে তোমার ব্যাংক হিসাব। তো ব্যাংক হিসাবটি হবে ক্রেডিট এবং ব্যাংক চার্জ হিসাবটি হবে ডেবিট। ওকে? এগুলো মুখস্থ করার বিষয় এবং কিঞ্চিৎ বোঝারও বিষয় অবশ্যই। তোমার হ্রাস এবং বৃদ্ধি এই বিষয়টাকে যদি তুমি গুরুত্বারোপ করে যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমার কাছে এগুলো অত্যন্ত সহজ মনে হবে। ওকে? তো এখন আমরা নেক্সট যে এটাই শেষ আর কি। তো এই হিসাবগুলোই দেখবো এখন। ওকে? যে কমিশন পাওয়া গেল 2000 টাকা। দেখো, কমিশন পাওয়া গেল, নগদে আমি পেলাম, কিন্তু নগদে আমি টাকা পেলাম। কমিশন বলতে এখানে টাকা বোঝাচ্ছে, অর্থ বোঝাচ্ছে। তো নগদে যদি আমি টাকা পাই তাহলে সেটি কি? নগদে আমি কমিশন পেলাম বা টাকা পেলাম, তাহলে আমার নগদান হিসাব কী হবে? ডেবিট হবে, কারণ এটি বৃদ্ধি পেলো আমার নিকট, তাই তো? এবং ওই কমিশন হিসাবটা হবে তাহলে কি হবে? ওটি হবে ক্রেডিট। এবং আয়কর প্রদান করা হলো। এবার আসি আয়কর প্রদানে। ওকে? আয়কর তো প্রদান করতেই হবে, তাই না? ব্যবসা করলে তো আয়কর প্রদান করতেই হবে। তো আয়কর প্রদান করা হলো সাপোজ ধরো 3000 টাকা। ওকে? তো আয়করের ক্ষেত্রে এটা মনে রাখবা, আয়কর হিসাব আবার লিখতে যেও না, এটা হবে উত্তোলন হিসাব। ওকে? এটি মনে রাখবা। তো এটি হবে উত্তোলন হিসাব। তো উত্তোলন হিসাব হবে ডেবিট এবং নগদান হিসাব হবে ক্রেডিট। এটা মুখস্থ রাখবা। ওকে? এবং মিস্টার শাহিনকে চেক প্রদান করা হলো 2000 টাকা। দেখো, এরকম হিসাব যদি দেওয়া থাকে তাহলে মিস্টার শাহিন হিসাব হবে ডেবিট এবং ব্যাংক হিসাব হবে ক্রেডিট। দেখো, সে ব্যাংকের নিকট যদি টাকাটা তুলে নেয় তাহলে সেখানে ব্যাংকের সাপেক্ষে আমার টাকাটা কি কমে যাচ্ছে না? অর্থাৎ ব্যাংক থেকে টাকা কিন্তু হ্রাস পেলো কিছু। তো এই হ্রাস পেলে কি হবে? হ্রাস পেলে মূলত হবে ক্রেডিট এবং মিস্টার শাহিন হিসাব তখন হবে ডেবিট। ওকে? আবার ব্যাংক সুদ মঞ্জুর করলো 1000 টাকা। ব্যাংক কিন্তু সুদ মঞ্জুর করতেই পারে, তাই না? তো ব্যাংক যদি সুদ আমার মঞ্জুর করে 1000 টাকা তাহলে, অথবা হোয়াট এভার, যে কোনো অর্থের, যে কোনো সংখ্যার অর্থই হতে পারে, তা সেক্ষেত্রে আমার ব্যাংক সুদ হিসাবটা হবে ক্রেডিট এবং ব্যাংক হিসাবটা হবে ডেবিট। তো এটা মুখস্থ করে নেব অবশ্যই। যতগুলো দেখালাম আর কি, তোমার প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো দেখালাম সেগুলো হচ্ছে এগুলো, যে কি বেশি না, খুব সংখ্যায় বেশি না, খুবই অল্প। তোমরা আশা করি এগুলো খাতায় যদি লিখো একবার, অ্যান্ড আমরা যদি একটা ম্যাথ করি, ইনশাআল্লাহ যদি আমরা একটা ম্যাথ করি তাহলে তোমাদের কাছে এই বিষয়গুলো অত্যন্ত স্বচ্ছ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আমি অত্যন্ত আশাবাদী এই বিষয়ে। তো আজকে এই পর্যন্তই। তোমরা আশা করি এই বিষয়গুলো মুখস্থ করে নিবা, এই লেনদেনগুলো এবং এই লেনদেনের হিসাবগুলো, কিভাবে আমরা ডেবিট পক্ষ নির্ণয় করব, কিভাবে ক্রেডিটে বিশ্লেষণ করব।
এগুলো তোমরা যদি মুখস্থ করে নাও, আশা করি ইনশাআল্লাহ পরবর্তীতে আহ, আমরা ম্যাথ করব, এবং ম্যাথ করার সময় তোমাদের অত্যন্ত সহায়ক ভূমিকা ভূমিকা পালন করবে এগুলো। আর যদি মুখস্থ না করো তাহলে তো আমি কি বলবো এবং কি বুঝাবো, তোমার মাথার ওপর দিয়ে যাওয়াটাই অবশ্য অবিসম্ভাবী। তো আজকে এ পর্যন্তই। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আজকের এই ক্লাসটি। তোমরা যদি আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে যুক্ত হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে তোমরা যুক্ত হতে পারবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।